আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স এমসিকিউ বুট ক্যাম্পে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে নিউটনীয় বলবিদ্যা লেকচার 3 পার্ট 2। লেকচার 3টা কিন্তু আমরা সাজিয়েছি একদম বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে, কারণ তোমরা জানো নিউটনিয়ান বলবিদ্যা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা পার্ট 1টা মিস করেছো তোমরা কিন্তু চাইলে দেখে ফেলতে পারো আমাদের ক্লাসটা। তো আজকে আমাদের লেকচার 3 হচ্ছে পার্ট 2। এই পার্ট 2তেও কিন্তু আসলে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস থাকবে। তো চলো আমরা শুরু করে ফেলি। এমসিকিউটা একটু খেয়াল করে দেখি। আমাদের এমসিকিউটাতে বলা হয়েছে একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে 5 × 10⁻³ কেজি মিটার স্কোয়ার। এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। চাকাটিতে 20 সেকেন্ডে থামানো হলে ইহার কৌণিক ত্বরণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, আমরা কৌণিক ত্বরণ সমান জানি আলফা। কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তো কৌণিক ত্বরণ আলফা সমান আমরা কি জানি? ওমেগা মাইনাস ওমেগা নট ভাগ টি, এটা আমরা জানি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি আসলে এটা চিন্তা করি, আমাদেরকে বলা হয়েছে যে 20 সেকেন্ডে থামানো হলে ইহার কৌণিক ত্বরণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে, অর্থাৎ আমাদের এই আলফার মানটা বের করতে বলছে। এখন আমার একটা জিনিস কিন্তু এখানে খেয়াল করা লাগবে, এখানে বলা হয়েছে থামানো হলে। থামানো মানে কি বলো তো? শেষ বেগটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? তার মানে এই যে কৌণিক বেগটা, শেষ কৌণিক বেগটা, এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে এইটা নিয়ে একটু কাজ করতে হবে যে এই ওমেগা নটটা এইটা কত হবে, অর্থাৎ আমাদের যে আদি যে কৌণিক বেগটা এইটা আসলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন তুমি মনে হয় জানো ওমেগা সমান সমান আমরা লিখতে পারি 2πn। এটা আমরা লিখতে পারি। এন মানে কি? এন মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যে আবর্তনটা হচ্ছে সেটা। এখন প্রতি সেকেন্ডে আবর্তন হচ্ছে কত বলো? 20 বার আবর্তন হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতেই পারি 2π × 20, অর্থাৎ এখানে আমাদের মান আসছে হচ্ছে 40π, অর্থাৎ 40π কিন্তু আমাদের আসছে, যার এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা ওমেগার মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন এই মানটা যদি আমরা এই জায়গাটাতে বসাই তাহলে চলো কি হয় আমরা দেখি। আলফা সমান সমান আমরা লিখতে পারবো -40π, আর নিচে কত ছিল ভাইয়া? নিচে ছিল হচ্ছে 20 সেকেন্ডে, তার মানে আমরা 20 বসাই। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আর মাইনাসটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 2π। তো দেখো আমাদের অ্যান্সার তাহলে কোনটা হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই খ নম্বরটা। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটাতে কি বলা হয়েছে? পরেরটাতে বলা হয়েছে 1 মিটার দৈর্ঘ্যের 2 কেজি ভরের একটি সরু এবং সুষম দণ্ডকে এর প্রান্তীয় অক্ষের সাথে পাই রেডিয়ান পার সেকেন্ড, আচ্ছা, সমকৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ভালো কথা। আমাদেরকে বলা হয়েছে দণ্ডটির কৌণিক ভরবেগটা নির্ণয় করতে। এখন আমরা জানি এক প্রান্তগামী যদি হয়, সরু সুষম দণ্ডের যদি এক প্রান্তগামী হয় তাহলে আমরা জানি এটা কিন্তু যে জড়তার ভ্রামক আই সমান সমান আমরা লিখতে পারি m/L²/3, এটা আমরা লিখতে পারি। তোরা যদি এখানে একটু বসাই, এখানে আমাদের এম এর মান দেওয়া আছে হচ্ছে 2, এল এর মান দেওয়া আছে হচ্ছে 1, আর 3 তো নিচেই থাকবেই। তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 2/3। ঠিক আছে, আমরা 2/3 পাচ্ছি জড়তার ভ্রামকের মান। আমাদেরকে বের করতে বলছে কি? কৌণিক ভরবেগ আমাদেরকে বের করতে বলছে, তাই তো? তাহলে কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি? এল সমান সমান আমরা লিখতে পারি আই ওমেগা। আয়ের মান তোমরা পেয়ে গেলে 2/3 জড়তার ভ্রামক, আর ওমেগার মান কত দেওয়া আছে? ওমেগার মান দেওয়া আছে হচ্ছে পাই। তার মানে আমাদের অ্যান্সার হবে কি? 2π/3। 2π/3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই ক নম্বরটা, 2π/3, তাই তো? 2π/3। এমসিকিউটা দেখি। পরেরটাতে বলা হয়েছে ঘূর্ণন অক্ষর প্রান্ত হতে সরিয়ে ভরকেন্দ্রের সাপেক্ষে একই কৌণিক বেগে ঘোরালে গতিশক্তির পরিবর্তন হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, একই কৌণিক বেগে ঘোরালে গতিশক্তি পরিবর্তন কি আসলে হবে? চলো আমরা একটু দেখি। এখন গতিশক্তি আমরা রৈখিক বেগের ক্ষেত্রে গতিশক্তি জানি E = ½ mv², আর কৌণিক বেগের ক্ষেত্রে এম এর পরিবর্তে জড়তার ভ্রামক আসে, আর ভি এর পরিবর্তে কি আসে? কৌণিক বেগ আসে। এখন আমরা যদি প্রথমটার ক্ষেত্রে যদি আমরা গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে আমরা বসাবো কি? হাফ। আর প্রথমটার ক্ষেত্রে জড়তার ভ্রামক আমরা কত দেখছিলাম বলো তো? প্রথমটার ক্ষেত্রে জড়তার ভ্রামক দেখছিলাম হচ্ছে 2/3। তাহলে এই 2/3 চলো আমরা বসিয়ে দিই, 2/3। আর ভি এর মান অর্থাৎ কৌণিক বেগের মান ছিল কত বলো তো? কৌণিক বেগের মান ছিল হচ্ছে পাই। তাহলে আমরা লিখে দিতে পারি π²। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে বলো তো? k2। দ্বিতীয়টা কি বলছে দেখো, ঘূর্ণন অক্ষর প্রান্ত হতে সরিয়ে ভর কেন্দ্রের সাপেক্ষে, ভর কেন্দ্রের সাপেক্ষে যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা কী হবে বলো তো? 1/6। তার মানে আমরা লিখতে পারি ½ × 1/6 × π², এটা আমরা লিখতে পারি। তো দুইটার গতিশক্তি কিন্তু আমরা বের করলাম, কিন্তু আমাদের কি চাইছে? গতিশক্তির পরিবর্তন চাইছে। তাহলে গতিশক্তি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? গতিশক্তি পরিবর্তন
K1 মাইনাস K2, এটা আমরা লিখতে পারি। এখন দেখো K1 মাইনাস K2 করলে আমরা কিন্তু দুইটা থেকেই পাই স্কোয়ারটা কমন পাবো। তো পাই স্কোয়ারটা যদি কমন পাই, উপরে পাবো হচ্ছে 1/3 আর নিচে পাবো হচ্ছে 1/12। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তুমি কি পাবা দেখো, তুমি পাবা হচ্ছে 1/4 পাই স্কোয়ার বা পাই স্কোয়ার বাই 4, যে কোনো একটা তুমি বলতে পারো। তো দেখো এটা তোমার অ্যান্সার তাহলে কোনটা হবে, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই ক নম্বরটা, পাই স্কোয়ার বাই 4। ঠিক আছে। আচ্ছা পরেরটা একটু খেয়াল করে দেখি, পরেরটাতে কি বলা হয়েছে, 0.01 দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দু রৈখিক বেগের মান নির্ণয় করতে বলছে। আমরা ভি সমান সমান কী জানি, ভি সমান সমান জানি আমরা ওমেগা আর, এটা আমরা জানি। ওমেগা সমান সমান তুমি কী লিখতে পারো, 2π/T × R, এটা তুমি লিখতে পারো। এখন দেখো 2π, নিচে টি এর মান কত বলো, টি এর মান হবে হচ্ছে 60 × 60, 60 × 60, আর আর এর মান এখানে কত দেওয়া আছে 0.01, তাই না। আর এর মান বলতে বোঝাচ্ছে আসলে এই যে দৈর্ঘ্যের একটি ঘড়ির কাঁটা, সেটা কিন্তু আমরা কি হিসেবে ইউজ করছি, ব্যাসার্ধ হিসেবে ইউজ করছি, সেটা আমরা একটু বসাই দিই 0.01। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1.74 × 10⁻⁻5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাই তোমার অ্যান্সার কোনটা হবে, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই গ নম্বরটা। আচ্ছা পরেরটা একটু খেয়াল করে দেখি, পরেরটাতে বলা হয়েছে কৌণিক কম্পাঙ্কের মাত্রা নির্ণয় করতে বলছে। কৌণিক কম্পাঙ্কে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি, n = 1/T, তাই না। তো এটা যদি আমরা মাত্রা করি, এটার মাত্রা হবে হচ্ছে T/1। দেখো তো এখানে T/1 কোনটা আছে, শুধু এই যে খ নম্বরটা, শুধু T/1। ঠিক আছে, M0 L0 কিন্তু T/-1 আর কি। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে খ নম্বরটা, কৌণিক কম্পাঙ্কের মাত্রা। এটা কি বলছে দেখো, পরেরটাতে বলা হয়েছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটা বলো, ভি সমান সমান ওমেগা ক্রস আর ভেক্টর, তাই না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ঘ নম্বরটা। আচ্ছা পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। দেখো ঘর্ষণ কিন্তু সবসময় গতির বিপরীতে কাজ করে, তাহলে যদি বিপরীত দিকে কাজ করে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হওয়া উচিত বলো তো, 180 ডিগ্রি হওয়া উচিত না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 180 ডিগ্রি। পরেরটা দেখি, পরেরটাতে কি বলা হয়েছে, যে পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত হবে, সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা আমরা জানি কৌণিক বেগের সূত্র আমরা কি জানি, ওমেগা সমান সমান 2π/T, এটা আমরা জানি। এখন বলো আমরা 2πটা 2π রাখলাম, নিচে আমরা কি বসাতে পারি বলো তো, টি এর মান 24 × 60 × 60, এটা আমরা বসাতে পারি টি এর মান। ঠিক আছে। আচ্ছা তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, তুমি পাবা হচ্ছে 7.26 × 10⁻⁻5 রেডিয়ান/সেকেন্ড। ঠিক আছে, রেডিয়ান/সেকেন্ড। এখন আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখি আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই খ নম্বরটা। ঠিক আছে। আচ্ছা এরপরেরটা একটু খেয়াল করে দেখি আমাদেরকে কি বলা হয়েছে, কোন সম্পর্কটি সঠিক নয়। তো দেখো কোন সম্পর্কটি সঠিক আর কোন সম্পর্কটি সঠিক নয়, এটার জন্য আমরা অপশনে একটু চেক করব। বলছে L = R × P, হ্যাঁ এটা সঠিক। টাও = R × F, এটাও সঠিক। L = dR/dt, না এটা কিন্তু আসলে সঠিক না। F = dP/dt, হ্যাঁ এটা সঠিক। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে গ নম্বরটা, তাই না। আমাদের অ্যান্সারটা কিন্তু গ নম্বর হবে, কিন্তু আসলে সঠিক কোনটা, সঠিক হচ্ছে বাকি তিনটা, তার মানে হচ্ছে এই সম্পর্কটা কিন্তু আসলে সঠিক নয়। দেখি কি বলা হয়েছে, একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে। প্রতি মিনিটে কয়বার ঘুরছে, 90 বার ঘুরছে। কৌণিক বেগ নির্ণয় করতে বলছে। আমরা জানি ওমেগা সমান সমান আমরা জানি কি বলো, 2π/T × n, এটা আমরা বলতে পারি। এখন দেখো 2π বসাই দিলাম, n এর মান 90 আর টি এর মান আমরা কত বসাবো, হ্যাঁ টি এর মানটা আমরা 60 বসাবো, যেহেতু প্রতি মিনিট বলছে। তাইলে দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি বুঝতেই পারছো, তুমি পাবা হচ্ছে 3π, তুমি পাবা হচ্ছে 3π রেডিয়ান/সেকেন্ড, রেডিয়ান/সেকেন্ড। তাহলে তোমার অ্যান্সার কোনটা, তোমার অ্যান্সারটা হচ্ছে কিন্তু এই খ নম্বরটা। আচ্ছা পরেরটা দেখি, পরেরটাতে বলা হয়েছে একটি ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত আমাদেরকে বের করতে বলছে। তো কৌণিক বেগের সূত্র আমরা জানি ওমেগা = 2π/T, তাই না। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখন একটা কাজ করব, সেকেন্ড, মিনিট এবং আওয়ারের ক্ষেত্রে চিন্তা করব। তাহলে আমরা লিখতে পারি ওমেগা S = ওমেগা M অনুপাত ওমেগা আওয়ার। ঠিক আছে, তো এটা যদি আমরা করি 2π ভাগ, যদি আমরা সেকেন্ডের ক্ষেত্রে করি তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড = 2π
ভাগ নিচে লিখতে পারি টি মিনিট, তারপরে ইস্টু 2 পাই ভাগ টি আওয়ার, এটা আমরা লিখতে পারি। তো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি না এভাবে 2 পাই, টি এস যেহেতু বলছে সেকেন্ড, তাহলে আমরা বসাইতে পারি 60। মিনিটের ক্ষেত্রে আমরা বসাবো 2 পাই/60 × 60, আর আওয়ারের ক্ষেত্রে আমরা বসাবো 2 পাই/3600 × 12। দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তুমি পাবা কি জানো, তুমি পাবা হচ্ছে 2 পাই/2 পাই/60, তারপরে পাবা হচ্ছে 2 পাই/720। তো তুমি এটা ফার্দার ক্যালকুলেশন করো, ফার্দার ক্যালকুলেশন করে তুমি মানটা পাবা হচ্ছে 720/12/1। তো তোমার অ্যান্সার কোনটা হবে? তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই ঘ নম্বরটা, ঠিক আছে। পরেরটা দেখি, ঘড়ির কাঁটার কৌণিক বেগ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। একইভাবে আমরা করতে পারবো, ওমেগা সমান সমান লিখতে পারবো আমরা 2 পাই/টি। এখন এখানে বলা হয়েছে কিন্তু ঘন্টার, তাই না? তো ঘন্টারটা কিন্তু আমরা একটু আগে বের করে ফেললাম, যে আমরা লিখতে পারি 2 পাই, টি এর মান আমরা কত লিখতে পারি বলো, 12 × 60 লিখতে পারি, 12 × 60 লিখতে পারি। তাহলে আমরা কত করতে পারি এখানে, পাই/360, পাই/360 রেডিয়ান পার মিনিট, রেডিয়ান পার মিনিট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো ভাইয়া? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই গ নম্বরটা। পরেরটা দেখি, পরেরটাতে কি বলা হয়েছে, যে একটি গ্রামোফোন রেকর্ড সমকৌণিক বেগে ঘুরলে রেকর্ডের উপর কেন্দ্র হতে 0.18 মিটার আর 0.12 মিটার দূরত্বে বিন্দুতে রৈখিক বেগের অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা জানি V1 সমান আমরা লিখতেই পারি ওমেগা R1, এটা আমরা লিখতে পারি। V2 = আমরা কি লিখতে পারি, ওমেগা R2, তাই না? রৈখিক বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি। এখন দেখো ওমেগা ওমেগা তো সেমই থাকছে, তাই তো? তাহলে আমরা যদি একবারে V1/V2 করে দিই, তাহলে উপরে পাবো কত, R1, নিচে পাবো আমরা কত, R2। R1 এর মান দেওয়া আছে হচ্ছে 0.18 আর নিচে দেওয়া আছে 0.12। এটা তুমি ক্যালকুলেশন করো, V1:V2, এটা তুমি ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 3:2, ঠিক আছে? তাহলে তোমার অ্যান্সারটা কোনটা হবে? তোমার অ্যান্সারটা হবে হচ্ছে 3:2। 3:2 কোনটা আছে? আচ্ছা এটা হচ্ছে 3:2 হবে, হ্যাঁ এটা ঠিক করে নিও, এটা মিস্টেক হতে পারে, ক নম্বরটা 3:2। আচ্ছা পরে এমসিকিউটা একটু দেখি। পরে এমসিকিউটাতে বলা হয়েছে 2 গ্রাম, 6 গ্রাম এবং 4 গ্রাম ভরের 3টি বস্তুকণা যথাক্রমে এ, বি ও সি কোনো অক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘোরে। কণাগুলোর কৌণিক ভরবেগ আমাদেরকে যথাক্রমে দেওয়া আছে। আচ্ছা এটা নিচে হবে, হ্যাঁ, এল এ, এল ডি এবং এল সি। অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব দেওয়া আছে যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপক এ বস্তুর রৈখিক বেগটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। দেখো দেখো রৈখিক বেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, ভি সমান সমান ওমেগা আর, এই সূত্রটা আমরা জানি। ওমেগা সমান সমান তুমি কি লিখতে পারো, 2 পাই ভাগ নিচে যদি ছোটটা টি দাও তাহলে এন গুণ করবা। আচ্ছা তার সাথে কিন্তু আর গুণ আছে। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখো মানগুলো আমি বসিয়ে দিই। আমি 2 পাই রাখলাম, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান বলে দেওয়া আছে হচ্ছে 5 সেকেন্ড, তাহলে আমরা বসাই 5 সেকেন্ড। এন এর মান দেওয়া আছে হচ্ছে কত, এন এর মান দেওয়া আছে হচ্ছে 20 বার, তাহলে আমরা 20 বসিয়ে দিই। আর আর এর মান কত দেওয়া আছে, সেন্টিমিটারে আছে, আমরা মিটারে করে দিই। মিটারে আমরা 0.05 বলতে পারি যেহেতু 5 সেন্টিমিটার দেওয়া আছে। এটা তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 1.256 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 1.256 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই ক নম্বরটা। আচ্ছা পরেরটা একটু খেয়াল করে দেখি, আমাদেরকে বলা হয়েছে কৌণিক ভরবেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এখানে অপশন দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে কিন্তু আমাদের যে ভরবেগের যে তুলনাটা সেটা কিন্তু করতে বলছে, তাই না? তার মানে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কি করতে হবে, আমাদের আলাদা আলাদা কৌণিক ভরবেগ কিন্তু বের করতে হবে। কৌণিক ভরবেগের সূত্র কিন্তু আমরা জানি, এল সমান সমান আই ওমেগা, তাই না? এখন আমরা একটা কাজ করি, আমরা এ এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে এবং সি এর ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা চলো আমরা কৌণিক ভরবেগটা নির্ণয় করে ফেলি। তো একটু দেখি আমরা উদ্দীপকে কি দেওয়া ছিল। উদ্দীপকে আমাদের বস্তুর ভর দেওয়া ছিল 2 গ্রাম, 6 গ্রাম এবং 4 গ্রাম, এবং এদের এবং আমাদের অক্ষ থেকে যে কণাগুলো যে দূরত্ব সেটাও কিন্তু দেওয়া ছিল। তো দেখো আমরা সূত্র একবারে ফেলে দিই। আমরা সূত্র যদি ফেলি, যে এল এ এর ক্ষেত্রে, এল এ এর ক্ষেত্রে আমরা লিখতেই পারি না এভাবে, আই এ ইন্টু ওমেগা। তো দেখো আই এ আমরা জানি আই সমান সমান এম আর স্কোয়ার, আমরা এখানে লিখে ফেলি এম এ আর এ তার হোল স্কোয়ার ইন্টু ওমেগা, এটা আমরা লিখতে পারি। তো চলো আমরা যদি এটার মান বসিয়ে দিই, এম এ কত ছিল বলতো, এম এ এখানে আমাদের ছিল হচ্ছে 2 গ্রাম,
ঠিক আছে, তাহলে আমরা 2 গ্রাম বসিয়ে দিই, 2 গ্রামটা না করে আমরা একবারে কেজিতে করে নিই, 2 × 10⁻³ ঠিক আছে, 2 × 10⁻³ আর এ দূরত্ব কত ছিল, দূরত্ব কিন্তু আমরা একটু আগে দেখলাম 0.05 সেন্টিমিটারে ছিল, 5 সেন্টিমিটার, একবার আমরা মিটারে করে নিলাম, সেটাকে আমরা স্কোয়ার করে দিলাম। আর ওমেগা, ওমেগা সমান সমান কত ছিল বলো তো, ওমেগা সমান সমান তুমি কিন্তু একবারে তুমি বের করে নিতে পারো, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ওমেগার মানটা সমান, তাই না? ওমেগা সমান সমান তুমি লিখতেই পারো 2π/t × n। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, 2π, টি এর মান কত ছিল, টি এর মান ছিল হচ্ছে 5 আর এন এর মান ছিল হচ্ছে 20, তার মানে তুমি এখান থেকে লিখতে পারবে হচ্ছে 8π, এটা তুমি লিখতে পারো। তো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মান যেহেতু সমান, আমি এখানে বসিয়ে দিলাম 8π। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা পাবা হচ্ছে 1.26 × 10⁻⁴ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা তুমি পাবা। এখন তুমি এল বি এর ক্ষেত্রে তো আমরা বলতে পারি আই বি ইন্টু ওমেগা, আই বি সমান সমান আমরা কি লিখতে পারি, এম বি আর বি তার হোল স্কোয়ার, কারণ আমরা জানি আই সমান সমান এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগার মান তো সবগুলোর ক্ষেত্রে সেম। আচ্ছা এম বি দেখো তো, বি এর ক্ষেত্রে আমাদের কত দেওয়া ছিল, 6 গ্রাম, তাহলে আমরা একবারে কেজিতে পরিণত করে নিই, আমরা লিখতে পারি হচ্ছে 6 × 10⁻³ 6 × 10⁻³ আর বি এর দূরত্ব কত দেওয়া ছিল, 4 সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে আমরা লিখতে পারি একবারে 0.04 তার হোল স্কোয়ার, আর ওমেগার মানটা তো 8π, এটা আমরা লিখতেই পারি। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি পাবা হচ্ছে 2.4 × 10⁻⁴, এটা তুমি পাবা। তাহলে আমরা লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা আমরা লিখতে পারি। এবার যদি আমরা সি এর ক্ষেত্রে করি, তো চলো আমরা সি এর ক্ষেত্রেও করে ফেলি। এলসি সমান সমান আমরা কি লিখতে পারবো, আইসি ইন্টু ওমেগা, আইসি সমান সমান কি লিখতে পারবো ভাইয়া, এমসি আর সি তার হোল স্কোয়ার, কারণ আই সমান সমান আমরা জানি এম আর স্কোয়ার, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, ইন্টু ওমেগা। তো দেখো এমসি, তাই তো, এমসি বলতে সি এর যে আমাদের ভরটা, সি এর ভর কত দেওয়া ছিল, 4 গ্রাম দেওয়া ছিল, তাহলে আমরা 4টা বসিয়ে ফেলি, 4 গ্রাম, তার মানে আমরা কেজিতে করে নিই 4 × 10⁻³ আর দূরত্ব দেওয়া ছিল কত, আর এর মান দেওয়া ছিল হচ্ছে 3 সেন্টিমিটার, তো সেটাকে মিটারে করে নিলে 0.03 লিখবো আমরা, স্কোয়ার করে দিলাম, ওমেগার মানটা এখানেও 8π, এটাও যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে তুমি পাবা হচ্ছে 9.05 × 10⁻⁵। ঠিক আছে, তাহলে এখন আমাকে একটু দেখে বলো কোনটা বড়, এখানে বলো তো, আমাদের এখানে দেওয়া আছে, আচ্ছা সরি, আমাদের এ এর মানটা ভালোভাবে উঠি না, এখানে এ এর মানটা ছিল হচ্ছে -4, হ্যাঁ 1.26 × 10⁻⁴, বি এর মানটা 2.4 × 10⁻⁴, এবং সি এর মানটা 9.05 × 10⁻⁵। তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আমাদের বি এর মানটা সবচেয়ে বড়, তাই না? আমাদের এখানে বি এর মানটা সবচেয়ে বড়, তাই তো, বি এর মানটা বড়, তারপর এ এর মানটা বড়, আর তারপরে যে আমাদের এই সি এর মানটা বড়, তার মানে আমরা ক্রম অনুসারে আমরা লিখতেই পারি এল বি, এল এ এবং এল সি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই যে সি নম্বরটা, এল বি, এল এ আর এল সি। আচ্ছা পরেরটা বলা হয়েছে টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম আমরা জানি ঘূর্ণন বল, এটা আমরা জানি মোটামুটি, টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল, এটা দিনাজপুর বোর্ড 15-র একটা কোশ্চেন, টর্কের অপর নাম। আচ্ছা এরপর একটা বলছে টর্কের একক, দেখো টর্ক থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, বুঝতে পারছি আমরা, ঢাকা বোর্ড 19-এর একটা কোশ্চেন, টর্কের একক, টর্কের একক আমরা জানি না, টর্কের একক হচ্ছে হ্যাঁ নিউটন মিটারও হয়, কেজি মিটার স্কয়ার বা সেকেন্ড স্কয়ারও হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2, তাহলে 1 আর 2 যদি হয় তাহলে অ্যান্সারটা হবে আমাদের এই খ নম্বরটা, সরি এই ক নম্বরটা। ঠিক আছে, 1 ও 2। পরেরটা দেখি একটু কি বলছে, পরেরটাতে বলা হয়েছে কোনো একটা বস্তুর উপর ঘূর্ণন অক্ষ থেকে 4 মিটার এবং 5 মিটার দূরে যথাক্রমে 5 নিউটন এবং 6 নিউটন মানে দুইটি বল প্রয়োগ করা হলো, এর মধ্যে প্রথম বলের ডান বাড়তে, আচ্ছা ভালো কথা, প্রথম বলের ডান বর্তে এবং দ্বিতীয় বলের ডান বর্তে ঘূর্ণন সৃষ্টি করে। আমাদেরকে বলা হয়েছে প্রথম বলের টর্কের মান, টর্ক সমান সমান আমরা জানি কি আর ক্রস এফ, তাই তো, তাহলে আমরা একবারে টাও সমান সমান আর ক্রস এফ না দিয়ে একবারে আমরা আর এফ সাইন থিটা লিখতে পারি, আর এফ সাইন থিটা আমরা লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাটাতে আমরা সাইন থিটার মানটা একটু খেয়াল করে দেখো, এখানে আর এর মান কত দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে আর এর মান দেওয়া আছে হচ্ছে 4, এফ এর মান কত দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে হচ্ছে 5। আচ্ছা যেহেতু আসলে কোণের মান দেওয়া নাই, একবার আমরা sin 90 ডিগ্রি ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের অ্যান্সারটা আসবে কিন্তু হচ্ছে 20। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা কোনটা হবে, আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই গ নম্বরটা। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি, পরেরটাতে কি বলা হয়েছে, উদ্দীপক থেকে নিচের কোন তিনটা অপশন দেওয়া আছে কোনটা সঠিক এটা আমাদেরকে বের করতে হবে।
আমাদের বলা হয়েছে বস্তুর অপর লব্ধি টর্কের মান দেওয়া আছে, তার মানে লব্ধির টর্ক, তাই না? তো দেখো আমাদের প্রথম টর্কের মান আমরা পাইছিলাম কত? প্রথম টর্কের মান আমরা পাইছিলাম হচ্ছে 20। দ্বিতীয় টর্ক যদি আমরা হিসেব করি আমরা বলতেই পারি তাও সমান সমান 5 × 6 বলতে পারি। দেখো 5 × 6 কেন বললাম, এখানে আমাদের দেওয়া আছে 5 মিটার এবং বল দেওয়া আছে হচ্ছে 6 নিউটন, তাহলে আমরা বলতেই পারি 5 × 6, এখানে আসবে আমাদের 30। এখানে আমাদের যদি 30 আসে আর আগে আমরা কত পাইছি, আমরা আগে পাইছি হচ্ছে 20 পাইছি, তাই তো? তাহলে আমাদের টর্কের তোমার লব্ধির মান কত হবে? আমাদের বলতেই পারি আমাদের টর্কের মান কত হবে, লব্ধি টর্কের মান অবশ্যই 10 নিউটন মিটার। তাহলে আমাদের প্রথমটা অবশ্যই সঠিক। পরেরটাতে বলছে বস্তুটি বাম বর্তে ঘুরবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, দ্বিতীয়টার মান কি বেশি না? দ্বিতীয়টার মান তো বেশি। এখন দেখো তো দ্বিতীয়টা কোন দিকে ঘুরছিল? দ্বিতীয়টা কিন্তু বাম বর্তে ঘুরছিল। যার মান বেশি তার দিকেই তো ঘুরবে, তাই না? লব্ধি অনুসারে তো আমরা এটাই জানি, তাই না? দ্বিতীয়টা যেহেতু আসলে সবচেয়ে বড়, অবশ্যই তাহলে সে যেদিকে ঘুরবে সেই দিকে আসলে লব্ধিটা হবে। তার মানে এইটাও কিন্তু আসলে সঠিক কথা, বস্তুটি বাম বর্তে ঘুরবে। এবং পরেরটাও কিন্তু একই কথা বলে দেওয়া আছে যে দ্বিতীয় বলটি বৃহত্তম টর্ক সৃষ্টি করবে। হ্যাঁ, এটাও সঠিক। তার মানে আমাদের কিন্তু অপশনটা হবে হচ্ছে এই ঘ নম্বরটা, 1, 2 এবং 3। আচ্ছা, পরেরটা দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দেহ বস্তুর গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাতটা কেমন হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো দেখো এখানে আসলে রৈখিক বেগের আমাদের হচ্ছে সম্পর্কটা কেমন হবে তার সাথে, সেই জিনিসগুলো আমাদেরকে বের করতে বলছে। রৈখিক বেগ নাকি কৌণিক বেগের সম্পর্ক। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু জানি ই কে সমান সমান আমরা কি জানি বলো? ই কে সমান সমান আমরা জানি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে বলো তো ভাইয়া, আমাদেরকে বলা হয়েছে কার অনুপাত? গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত। তো জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করি, তাহলে ই কে ভাগ আই যদি আমরা লিখি, এখানে কি পাবো? হাফ ওমেগা স্কোয়ার। তো দেখো তো এইটার যে অনুপাতটা, এই অনুপাতের সাথে আমাদের এই যে কৌণিক বেগের সম্পর্কটা কি বলো? বর্গের সমানুপাতিক না? বর্গের সমানুপাতিক যদি হয় তাহলে আমাদের অপশন কোনটা হবে? অবশ্যই খ নম্বরটা হবে, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি কি বলা হয়েছে। পরেরটাতে বলা হয়েছে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘোরে। চাকাটির জড়তার ভ্রামক কত, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা যদি সূত্রটা ফেলে দিই, আমরা জানি ই কে সমান সমান আমরা কি জানি? ই কে সমান সমান আমরা জানি, একটু আগে লিখলাম হাফ আই ওমেগা স্কোয়ার। আমাদের চাইছে কি জড়তার ভ্রামকের মান, তাহলে আমরা একবারে লিখতে পারি না এখান থেকে আই সমান সমান 2 ই কে ভাগ ওমেগা স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো বলো তো ভাইয়া, ওমেগা সমান সমান আমরা কি জানি? 2 পাই বাই টি ইন্টু এন, এটা আমরা জানি না? তো চলো আমরা এখানে যদি আমরা বসাই 2 ই কে, আর এখানে আমরা বসাবো কি 2 পাই এন ভাগ টি, এটা আমরা বসাতে পারি, এটার হোল স্কয়ার, তাই তো? তো দেখো ফার্দার যদি ক্যালকুলেশন আমরা করি, এই জায়গা থেকে টি স্কয়ারটাও আমরা উপরে নিয়ে চলে আসতে পারি, তাহলে আমরা লিখতেই পারি এখানে 2 ই কে টি স্কয়ার, এটা আমরা লিখতে পারি। আর নিচে থাকছে কি 2 পাই এন তার হোল স্কয়ার, 2 পাই এন তার হোল স্কয়ার। তো এবার চলো আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 2 ইন্টু ই কে, ই কে এর মান কত দেওয়া আছে? 2400 জুল দেওয়া আছে, তো বসিয়ে দিই 2400। আচ্ছা, টি এর মান কত হবে? টি এর মান হবে হচ্ছে 60। আচ্ছা, ভাগ 2 পাই, ঠিক আছে 2 পাই বসালাম। আর এন এর মান কত হবে বলো? এন এর মান বলা হয়েছে প্রতি মিনিটে 602 বার, তার মানে হচ্ছে এন এর মান হচ্ছে 602। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু হোল স্কয়ার হবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে 1.21 কেজি মিটার স্কয়ার। আমাদের এককটা কি হবে? কেজি মিটার স্কয়ার। তাহলে আমাদের কোনটা হবে অ্যান্সার? গ নম্বরটা। ঠিক আছে। পরেরটা দেখি কি বলা হয়েছে, ময়মনসিংহ বোর্ড 21-এর একটা কোশ্চেন, যে একটি চাকা জড়তার ভ্রামক দেওয়া আছে 5 কেজি মিটার স্কয়ার, চাকাটিতে 10⁵ জুল ঘূর্ণন গতিশক্তিতে ঘুরতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। সেম ভাবে আমরা একটু করে ফেলি। ই কে সমান সমান আমরা কি জানি? ই কে সমান সমান আমরা জানি হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, এটা আমরা জানি। এখন বলো, এটা যদি আমরা জানি, আমাদের চাইছে কি ওমেগার মান চাইছে, তাহলে আমরা একবারে লিখে ফেলি ওমেগা সমান সমান √2 ই কে, √2 ই কে ভাগ আই, এটা আমরা লিখতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো ই কে এর মান কত দেওয়া আছে? ই কে এর মান কিন্তু তোমার এখানে দেওয়াই আছে 10⁵, তাহলে আমরা বসিয়ে ফেলি 2 ইনটু 10⁵। আর জড়তার ভ্রামক কত দেওয়া আছে? জড়তার ভ্রামক দেওয়া আছে হচ্ছে 5। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করো, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তুমি পাবা হচ্ছে 200। আর এককটা কি হবে? ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারটা হবে হচ্ছে এই ঘ নম্বরটা। আচ্ছা, পয়েন্টটা একটু দেখি। বলা হয়েছে নির্দিষ্ট ভরের, অর্থাৎ ভর নির্দিষ্ট হবে কোনো চাকতির ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, সেই ক্ষেত্রে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো আমরা জানি আই সমান সমান এম আর স্কয়ার।
এমটা তো ধ্রুব থাকছে, তাই না? তাহলে আমরা বলতেই পারি আই সমানুপাতিক আর স্কোয়ার। তো আর এর মানটা কত বলছে? ব্যাসার্ধ অর্ধেক করলে, তাহলে হাফ স্কোয়ার করে দাও। হাফ স্কোয়ার করলে কত হবে? 1/4 হবে না? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ক নম্বরটা হবে। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। 2 কেজি ভরের একটি চাকার ব্যাস দেওয়া আছে, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার যদি কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হয় তাহলে কত টর্ক প্রয়োগ করতে হবে? তো টর্কের সূত্র তো আমরা জানি। আমরা টর্কের সূত্র কি জানি বলো? আমরা টর্কের সূত্র জানি হচ্ছে টাও সমান সমান আই আলফা, এটা আমরা জানি। দেখো আই এর মান তো সরাসরি দেওয়া নাই, তুমি একবারে লিখতেই পারবা এম আর স্কোয়ার, ঠিক আছে, ইনটু আলফা, এটা তুমি বলতে পারবা। তো দেখো এখানে আমাদের সবকিছুর মানই কিন্তু দেওয়া আছে, এখানে আমাদের এম এর মানও দেওয়া আছে, আর এর মানও এখান থেকে পাবা, আবার এখানে আলফার মানও পাবা, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ইজিলি তুমি ক্যালকুলেশন করতে পারবা। এটা ক্যালকুলেশন করে নাও তোমরা, এটা ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে এই 1 নিউটন মিটার, ঠিক আছে। আচ্ছা, পরে এমসিকিউটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। গোলাকার চাকতি ও পাতের পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। এটা আমরা জানি, এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে এম আর স্কোয়ার ভাগ 2, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হবে এম আর স্কোয়ার ভাগ 2। আচ্ছা, পরেরটা দেখি কি বলা হয়েছে। এম ভরের ও এল দৈর্ঘ্যে সরু সুষমদণ্ডের মধ্যবিন্দু দিয়ে যে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো দেখো আমি একটু বলি, এই জিনিসটা আমাদের এখানে বলেছে মধ্যবিন্দু দিয়ে, কিন্তু আসলে সবসময় যে মধ্যবিন্দু দিয়ে দেবে এটার কিন্তু কোনো মানে নাই, এক প্রান্তগামীও কিন্তু হতে পারে। তো আমরা একটু মনে রাখবো, যদি সরু সুষমদণ্ড আমরা এটা এঁকে ফেললাম, তো দুইটা ভাবে এই সিনারিটা হতে পারে। একটা হতে পারে যে মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, একটা হতে পারে মধ্যবিন্দু দিয়ে, ঠিক আছে, একটা হতে পারে মধ্যবিন্দু দিয়ে। একটা যদি হয় মধ্যবিন্দু দিয়ে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এম এল স্কোয়ার ভাগ 12, ঠিক আছে। আর আরেকটা হতে পারে এক প্রান্তগামী, একটা কি হতে পারে এল দৈর্ঘ্যের এক প্রান্তগামী, এটা দৈর্ঘ্য হচ্ছে মনে করো এল দৈর্ঘ্য, এক প্রান্তগামী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে এম এল স্কোয়ার ভাগ 3। তো এই দুইটাই আমরা মনে রাখবো, আমাদের পরীক্ষায় কিন্তু এই দুইটাই আসে, ঠিক আছে। সরু সুষমদণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে হলে এম এল স্কোয়ার ভাগ 12, আর যদি এক প্রান্তগামী বলতো মধ্যবিন্দু না বলে তাহলে হতো এম এল স্কোয়ার ভাগ 3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এই ক্ষেত্রে? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ক নম্বরটা, ঠিক আছে। তো দেখো একটু আগে যেটা বললাম সেটাই এখানে দেওয়া আছে। দেখো এটা হচ্ছে সরু সুষমদণ্ডের এক প্রান্তগামী, আর এটা হচ্ছে মধ্যবিন্দুগামী। তো এক প্রান্তগামী হলে হবে কি এম এল স্কোয়ার ভাগ 3, আর মধ্যবিন্দুগামী হলে হবে কি এম এল স্কোয়ার ভাগ 12। এটা আমরা একটু আগে দেখলাম না, আমাদেরকে এখানে I1, এটা হবে I1, ঠিক আছে, এটা I1 আর এটা হচ্ছে I2। I1 এবং I2 জড়তার ভ্রামকের অনুপাতটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো দেখো I1 এবং I2, I1 এর অনুপাতটা কি হবে? এম এল স্কোয়ার ভাগ 3 ভাগ এম এল স্কোয়ার ভাগ কত হবে? 12 হবে। তো তুমি এটা যদি ক্যালকুলেশন করো কত হবে বলো তো? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 12:3, বা তুমি লিখতে পারো 4:1, 4:1। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, আচ্ছা এখানে কিন্তু I1টা নিচে হবে, হ্যাঁ, প্রত্যেকটা পাশে দেওয়া আছে, এটা হচ্ছে প্রিন্ট মিস্টেক। আমাদের অ্যান্সারটা তাহলে কত হবে দেখো? 4:1, গ নম্বরটা I1:I2, I1:I2 সমান সমান হবে হচ্ছে 4:1, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটাতে বলা হয়েছে চিত্র খ এর চক্রগতি ব্যাসার্ধের মান কত হবে সেটা আমরা বের করতে বলছি। চিত্র খ কি বলছে যে সরু সুষমদণ্ডে যদি মধ্যবিন্দুগামী হয়, আচ্ছা মধ্যবিন্দুগামী হলে আমরা জানি যে চক্রগতি ব্যাসার্ধ হয় 1/√12, ঠিক আছে। আচ্ছা, পরেরটা একটু দেখি। পরেরটাতে বলা হয়েছে এই চাকতির ভর 2 কেজি দেওয়া আছে এবং এ বি অক্ষের সাপেক্ষে চাকতির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো এই চাকতিটার ক্ষেত্রে যদি আমরা জড়তার ভ্রামকের কথা চিন্তা করি, আমরা একটু আগে কিন্তু দেখলাম, জড়তার ভ্রামক হবে হচ্ছে হাফ এম আর স্কোয়ার এটার ক্ষেত্রে, তাই না? তাহলে দেখো এ বি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কি হবে? দেখো আমরা কিন্তু জানি আই সমান সমান যদি এখানে হাফ এম আর স্কোয়ার আমরা লিখি এবং কে সমান সমান চক্রগতির ব্যাসার্ধ কে সমান সমান আমরা লিখতে পারি আই ভাগ এম, এটা আমরা লিখতে পারি। চলো আমরা আয়ের মানটা এখানে বসাই দিই। আয়ের মানটা হবে হচ্ছে হাফ এম আর স্কোয়ার, আর নিচে হচ্ছে এম এর মানটা বসিয়ে দিলাম, এম এম কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে r/√2, r/√2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে খ নম্বরটা, r/√2। আচ্ছা, পরেরটা দেখি। বলা হয়েছে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সিডি কোনটা? আচ্ছা, সিডি অক্ষের সাপেক্ষে, দেখো এটা হাত পাখার মতো দেখতে, তাই না? তো এটা কিন্তু আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে কিন্তু করতে পারবো। সমান্তরাল অক্ষ উপপাদ্য আমরা কি লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারবো এখান থেকে যে আইসিডি ইকুয়াল টু আই এ বি প্লাস এম আর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এই যে এবি এর সাপেক্ষে আমরা কি লিখতে পারবো? একটু আগে দেখলাম হাফ এম আর স্কোয়ার, তাহলে আমরা লিখে ফেলি হাফ
এম আর স্কোয়ার, আর এখানে তো এম আর স্কোয়ার আছেই, ঠিক আছে। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তুমি কত পাবা, 3/2 এম আর স্কোয়ার, এটা তুমি লিখতে পারবা 3/2 এম আর স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে হচ্ছে 2 কেজি। তো এই 2 কেজিটা এখানে বসিয়ে দাও, তুমি লিখতে পারবা তাহলে 3/2 ইন্টু 2 আর স্কোয়ার, 2 কাটাকাটি চলে যাবে, তাহলে তুমি লিখতে পারবা হচ্ছে 3 আর স্কোয়ার। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে এই ঘ নম্বরটা। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত কোনটা হয়, এটা আমরা জানি ভরবেগ, ঠিক আছে। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় হচ্ছে ভরবেগ। আচ্ছা পরেরটা দেখি কি বলা হয়েছে, পরেরটাতে বলা হয়েছে এ ও বি দুটি স্থানে যথাক্রমে 25 মিটার এবং 36 মিটার ব্যাসার্ধের বাঁকের রাস্তার প্রত্যেকটি ব্যাংকিং কোণ দেওয়া হচ্ছে 2.5 ডিগ্রি এবং উভয় রাস্তার প্রস্থ দেওয়া হচ্ছে 5 মিটার। তো একটু খেয়াল করে দেখো আমাদের প্রশ্ন কি বলা হয়েছে, প্রশ্ন বলা হচ্ছে এই স্থানের বাঁকের রাস্তার ভেতরের পাশের তুলনায় বাইরের পার্শ্ব কত উঁচুতে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো চলো আমরা এটা যদি একটু করে দিই, আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে একটু দেখো এখানে আমাদের এটা আমরা এক্স ধরতে পারি। এক্স বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে উভয় পাশে যে উভয় রাস্তার যে প্রস্থ এটা, ঠিক আছে। আর উচ্চতার কত হবে, উচ্চতাটা আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি, আর এটা মনে করো আমাদের থেটা, ঠিক আছে। তো আমাদের এইচটা নির্ণয় করতে হবে, তাই না। তো আমরা জানি কি সাইন থেটা সমান সমান, আমরা কি জানি সাইন থেটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এইচ ভাগ এক্স, অর্থাৎ এইচ সমান সমান আমরা কি লিখতে পারি এক্স ইন্টু সাইন থেটা, এটা আমরা লিখতে পারি। তো চলো আমরা যদি মানটা বসিয়ে দিই, এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 5 ইন্টু সাইন থেটা, তো আমরা লিখি সাইন থেটার মান কত দেওয়া আছে 2.5 ডিগ্রি, 2.5 ডিগ্রি। এটা করে দাও, এটা করলে তুমি পাবা হচ্ছে 0.218, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা কি বলছে, বলা হয়েছে বাঁকের দুইটি রাস্তা কোনো গাড়ির সর্বোচ্চ গতিবেগ আমাদেরকে নির্ণয় করতে বলছে, সর্বোচ্চ গতিবেগ, তাই না। দেখো এখানে আমাদের ব্যাসার্ধ কিন্তু দুইটা দেওয়া ছিল, একটা হচ্ছে 25 মিটার আর একটা হচ্ছে 36 মিটার। তাইলে আমরা একটা কথা কিন্তু লিখতে পারি এখান থেকে, যে ট্যান থিটা সমান সমান আমরা তো জানি যে ভি স্কোয়ার ভাগ আর জি, এটা আমরা জানি, তাই তো। তো একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু ট্যান থিটা সমান সমানই ভি ওয়ান স্কোয়ার ভাগ আর ওয়ান জি লিখতে পারি, আবার ট্যান থিটা সমান সমান আরেকটা জিনিস লিখতে পারি যে ভি টু স্কোয়ার ভাগ আর টু জি, এটা আমরা লিখতে পারি। তো দেখো এই দুইটা যদি আমরা অনুপাত করি তাহলে আমরা কিন্তু লিখতেই পারবো যে ভি ওয়ান স্কোয়ার ভাগ ভি টু স্কোয়ার সমান সমান আর ওয়ান ভাগ আর টু, এটা আমরা লিখতে পারি। এবার আমাদের বের করতে বলছে গতিবেগের যে অনুপাত সেটা, তাহলে আমরা ভি ওয়ান ভাগ ভি টু সমান সমান লিখতে পারবো কি রুট ওভার আর ওয়ান ভাগ আর টু। আর ওয়ান কত ছিল বলতো, আর ওয়ান ছিল হচ্ছে 25 আর আর টু ছিল হচ্ছে 36। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে রুট ওভার কত হবে, রুট ওভার হবে হচ্ছে 25 ভাগ 36। তাহলে 25কে রুট করলে হয় 5, আর তোমার হচ্ছে 36কে রুট করলে হয় হচ্ছে 6, তার মানে হবে হচ্ছে 5:6। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নম্বর। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।